আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। বড় ভাই, আশা করি যে ভালো আছেন। তো একটা ওই লাইভ ভিডিও দেখছিলাম, ওখানে এক মহিলা আপনার নামে বিভিন্ন অভিযোগ করছে। ওই বিষয়টা একটু জানার জন্য ফোন দিছিলাম। যদি কাইন্ডলি একটু কষ্ট করে বলতেন। ফোন তো অনেকেই দেয়, মেসেজও দেয়। আসলে এসব বিষয় জি, নিয়ে কারোর সাথেই কথা বলি না, বলার প্রয়োজন বোধ করি না। আমি প্রচন্ড ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে, সমালোচনায় কখনোই কান দিই নেই। বিষয়টা জি, একান্ত পারিবারিক বিষয়। প্রথমে একটা কথা বলি, এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে, একতরফা কথা শুনে মানে যাচ্ছে তাই ভাবে আমার নামে তহমত দিচ্ছে। বেশিরভাগই দেখি জি, টুপিওয়ালা হুজুর, কোনো মাদ্রাসার ছাত্র, না হয় শিক্ষক, না হয় বক্তা, না হয় এখন ইসলামী দলের কর্মী। আফসোস লাগে যদি এই হয় ইসলামী মনাদের অবস্থা, গুনাহকে যদি গুনাহ মনে না করে। যাই হোক, তাদের ফয়সালা ইনশাল্লাহ আল্লাহর সামনে হবে। একতরফা শুনে এরপর যদি এভাবে তারা মন্তব্য করে, রায় দিয়ে দিছে আর কি, ওটা শুনে দ্বিতীয় পক্ষের কথা না শুনে তারা রায় দিয়ে দিছে যে ওইটাই সত্য এবং আমি খারাপ। কিভাবে এটা ভাবতে জি, পারে, আমি শুধু এটা বুঝতেছি না যে কিভাবে ভাবতে পারে, যেখানে যেই মানুষটা সারা দেশে বছরে অন্তত সব মিলাইয়া আল্লাহর দয়ায় 50 লাখ টাকার উপরে দান অনুদান দেয়, 2-3টা মাদ্রাসা নিজ খরচে চালায়, সেখানে তার ছেলেকে ফালায় জি, রাখবে, বউ যদি থাকে এইভাবে ফালায় রাখবে এই মিডিয়ার যুগে, এটা বিশ্বাস করে কিভাবে মানুষ? মানসিকতা এত নিচু হয় কিভাবে? তো যাই হোক, সমালোচনায় আসলে কখনোই কান দিই না। মামুন ভাইকে নিয়েও সমালোচনা হয়েছিল, কিন্তু এতে কি তার সম্মান গেছে? তার মর্যাদা আরো বাড়ছে। আমাকে নিয়েও জি, একবার হয়েছে, না, জানছে এটা মিথ্যা, জানছে। আমি কুল্লামার শর্ত দিছি, একবার ভুলে ইনশাল্লাহ বলছি, ইনশাল্লাহ বললে তার তালাক হয় না। পরে আবার সরাসরি বললাম যেখানে আমার সগীরা গুনাও নাই। এরপর কি প্রচার তারা বন্ধ করছিল? বরং শত শত ভিডিও বানাইছে। জি, আমার না, কি হয়েছে? এখন আমি যেটা বুঝি যে আল্লাহর রহমতে আমাদের কোম্পানি বেশ সারা দেশব্যাপী বিশ্বব্যাপী একটা সুনাম অর্জন করেছে, আস্থা অর্জন করেছে। আমার একটা অবস্থান আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখন শত্রু গ্রুপ যারা আছে বা সমালোচক যারা আছে, এদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে হয়তো। এই জন্য তাকে ব্যবহার করছে। ব্যবহার কারা করছে তা অনুমান করতে পারি। তো মূল বিষয়টা আমি সংক্ষেপে আপনাকে বলি, যেহেতু বিদেশ থেকে ফোন দিছেন। মূল বিষয়টা হলো, জি, শরীয়ত মেনে প্রস্তাবের মাধ্যমে কোনো অবৈধ সাধারণ সম্পর্কে না জড়িয়ে তাকে বিয়ে করেছি পারিবারিক ভাবে। বিয়ে করার পরে আবার তালাক আচ্ছা, হয়েছে। হ্যাঁ, এই মহিলা আমার বউ ছিল। তালাক হয়েছে তাও 2021 সালে এপ্রিলের 21 সালের এপ্রিলে তালাক হয়েছে। কাজী অফিসের মাধ্যমে হয়েছে এবং কোর্টের মাধ্যমে হয়েছে। মূলত তাকে আচ্ছা। বিয়ে তার মানে সরকারি দিক থেকেও আপনি সরকারি নিয়ম মেনেও তালাক দিয়েছেন, আবার আইনি প্রক্রিয়া মেনেও আচ্ছা, তালাক আমি দিয়েছেন। আমি বিয়ে করছি, এটা কি দোষ আছে না গুনাহ আছে? আবার তালাক দিছি, এখানে দোষ আছে না জি, গুনাহ জি, আছে? তালাক দিছি কেন, এটার উপর একটা প্রশ্ন করতে পারে, তালাকটা কেন হলো? তাকে বিবাহ করার পর বেশ বেশি দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে তার একটা আচরণ আমাদের সবার মাইন্ডে লাগলো। সে বিনা কারণে কি যেন হইছে, কে জানি কি তাকে বলছে, নর্মালি কোন একটা কথা বলছে, সে বাচ্চাদের মতো চিৎকার দিয়ে কান্না শুরু করলো, যেটা বাইরে সবাই শুনে, বাইরে বিল্ডিং এর নিচে লোক জড়ো হয়ে গেল। তাকে বুঝালাম, নতুন আসছে আমার সংসারে, মা বুঝালেন, আরো যারা ছিলেন সবাই বুঝাইছে তাকে। কয়দিন পর তার মাও আসছে আমার বাসায়, তার মাও বুঝায়, কিন্তু তার আচরণের পরিবর্তন নেই। আমাকে একটা টেনশন দিয়ে রাখে, মা ফেলে গেলে টেনশন, আব্বার সাথে দুর্ব্যবহার, মার সাথে দুর্ব্যবহার। আব্বা জুমা পড়তে যাবে, কি নিয়ে জানি তার মনে লাগছে, তার রুমের ভিতর আব্বার ব্যাগ, কাপড় পাল্টান লাগবে, গোসল করা লাগবে, দরজা ধাক্কাইতেছে, আব্বা মা সবাই, দরজা খুলতেছে না, জুমা কাজা হয়ে যাচ্ছে। পরে আব্বা পাশে আরেক বাড়ির থেকে লুঙ্গি নিয়ে গোসল করে তারপরে জুমায় গেছেন। এটা তো কোনো ছেলে সহ্য করবে না। আব্বা জি, জি, ওর বাসায় মানে বেশি দিন থাকেন নাই, হয়তো সব মিলিয়ে 5 দিনও থাকেন নাই। ওকে কেউ প্রথমে গ্রহণ করে নিয়েছিল, পরে তার ব্যবহার সবাই দূরে সরে গেছে। এরকম ভাবে দেখা যায়, কোনো সমস্যা হলে বা আমি কোনো ধমক দিলে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে নেমে যেত, ওড়না টোড়না ছাড়া সেখানে গিয়ে চিল্লাইতো, বাঁচান আমাকে বাঁচান, মেজবা আমার মেরে ফেলাইতেছে, মানে সুদূর উপরে। এখন পড়ছি এক বিপদে। ওর মার সাথে কথা বললাম, ওর ভাইয়ের সাথে বললাম, আমার মা বাবার সাথে কথা বললাম। তো সবাই বললেন আল্লাহ তাআলা যদি আল্লাহ একটা সন্তান দান করেন হয়তো ঠিক হয়ে যেতে পারে, তুমি ধৈর্য ধরো। তা আমি বলছি, বিয়ে যেহেতু করছি, ঠিক আছে থাকুক। সন্তান হলো, এখন এই সন্তান নিয়ে সে আমাকে ব্ল্যাকমেইল শুরু করলো। মানে সে আরো বেপরোয়া হয়ে গেল, মানে এত বেশি বেপরোয়া হয়েছে, এটা কোনো সীমা নাই। আমি থানায় একটা জিডি করলাম। একদিন আমি মাহফিলে দূরে ছিলাম, আস্তে আস্তে আমার ফজর হয়ে গেছে। তো দেখি যে সে চিল্লাইয়া মানুষজন সব জমা করে ফেলাইছে। জাবের ছিল আমার সাথে। আমার মানে আচ্ছা, আল্লাহ ইজ্জত রক্ষা করছেন, আল্লাহ নিজে দয়া করে ইজ্জত রক্ষা করছেন। না হয় মিডিয়ার যুগ, ওই সময় তো ভিডিও হওয়ার কথা ছিল, সবাই ভিডিও করার কথা ছিল, কিন্তু সবাই তাকে ধমক দিছে যে আপনি এগুলো কি করতেছেন, নিজেরও তো একটা ইজ্জত আছে। এরপর তার ভাইকে ডাকলাম, তার বড় ভাবি এলো, তার বড় ভাবি আলেমা। তাদেরকে বললাম একে রাখা আমার দ্বারা সম্ভব না, তাদের যা হোক, যত জরিমানা হোক। তো বললাম যত জরিমানা হোক বা যা চান, তবু আমি আর রাখতে পারবো না।
ওর ভাই বলল, তুহিন ওর ভাইয়ের নাম, ওর ভাই বলল যে ঠিক আছে, একটা ছেলে যেহেতু আছে, ছেলেটার জীবনটা নষ্ট করে কি লাভ, আমি ওর জিম্মেদারি নিতে পারি, আমার কাছেও থাকবে, আপনি মাসে একদিন যাবেন তাতেই হবে, কোনো অভিযোগ করবো না কোনোদিন, আর মাসে 15,000 টাকা দেবেন ওদের চলার জন্য। আমি বললাম 20,000 টাকা দেবো। এই কথার উপরে আচ্ছা একমত হইয়া ওকে নিয়ে গেল। 4 দিন পরই আমাকে মেসেজ পাঠাইতেছে, আমি ছেলে নিয়ে এখন রাস্তায় নামবো, মানুষকে দেখাবো এটা মেজবার ছেলে, আমার খবর নেয় না, টাকা পয়সা দেয় না। কথায় কথায় বলবে টাকা পয়সা দেয় না, অথচ টাকা পয়সা কিন্তু তার কাছেই থাকতো, বাসায় থাকতো। মাহফিল থেকে যে সমস্ত খরচাপাতি দিত মাহফিল কমিটি, এগুলো তার বাসায় থাকতো, কিন্তু এই কথাটা আমাকে বলতো সবসময়, এবং বাজে ভাষায় গালাগালি করতো। এরপরে হাত পা ধরা শুরু করলো, আমি আর ভুল করবো না, আমাকে মাদ্রাসার পাশে নিয়ে যান, আপনি যেভাবে বলবেন আমি শুনবো। নিয়ে এলাম মাদ্রাসার পাশে। এই একটা ফোন যদি আমাকে দেয় আমি তো ব্যস্ত থাকতে পারি, যদি না ধরি তখন আমার বন্ধু বান্ধব, এই যে আমাদের হাসিব আছে, আকন ভাই আছে, আকন সিরাজুল ইসলাম, এরপর আরো যারা যারা আছে, সবার নাম্বার আমার মোবাইল থেকে সে নিয়ে রাখছে, সবার আইডি আমার মোবাইল থেকে নিয়ে রাখছে, অথচ তার ফেসবুক চালানো নিষেধ। যত নিষেধ করি সে কোনো নিষেধ শোনে না, তাদেরকে নক দেয়। তারা যখন বলে যে ভাবি এগুলো তো আসলে মেজবা ভাই পছন্দ করে না, পরপুরুষের সাথে আপনি কথা বলবেন, তো আপনি নক দেন কেন, এইটা কেউ বললে তাকে গালি ফাহেসা ভাষায় গালি দিত, এগুলো তাদের কাছে জিজ্ঞেস করলেই পাবেন। এবং এখনো তাদেরকে মেসেজ, আজকে হাসিব আমাকে বললো তাকে নাকি যা তা বইলা মা বাপ তুইলা গালাগালি করছে মেসেজে। আজকে আজকে হাসিব আজকে উমরা থেকে আসছে, আজকে ওকে গালাগালি করছে। দুর্বিষহ জীবন কাটাইছেন যদি এরপরে এই সংসার আসিল। আমাকে একদিন আমার বন্ধু যে বাসায় থাকতো, পাশের ফ্ল্যাট আমার বন্ধু থাকতো, ফোন দিছে যে ভাই আহমদকে তাদের ঘরে ঢুকাইয়া দিয়া তাদের ঘরের দরজা বাহির থেকে লাগাই দিছে, আর আমাদের মা আমার ঘরের মধ্যে গিয়ে দরজা লাগাই বসে রয়েছে সকালে। এখন তারা বের হতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না, ছেলেটা ভিতরে শুধু কাঁদতেছে, কিছু খাচ্ছেও না। তারা ধাক্কাধাক্কি করে না, অন্যকে ডাকে না, আমাকে সবাই চেনে, ইজ্জতের ব্যাপার, ওই বন্ধুকেও সবাই চেনে। আমি বিকেলে ছেলেকে গিয়ে ঘর থেকে বের করি, মানে ছেলেটাকেও যাচ্ছে তাই ভাবে মানসিক শারীরিক টর্চার করছে। গেল এটা। আচ্ছা আর একবার সে নিজে ঘরের মধ্যে ঢুকে আমাকে ফোন দিছে, আর একবার আমাকে ফোন দিচ্ছে যে আমি ছেলে সহ আত্মহত্যা করতেছি, এরকম আমার মাকেও ফোন দিয়া বলতো আমি ছেলে সহ আত্মহত্যা করতেছি। আবার আমার জাবেরের বউকে ফোন দিয়া বলতো যে আমার ছেলেকে মেরে ফেলাইতেছি। মানে এই ধরনের মানসিক টর্চার গুলো করতো। একটা মাহফিলে রওনা দিছি, আমাকে ফোন দিয়া বলতেছে আমি ছেলে সহ এখন আত্মহত্যা করতেছি। কি কারণে, কি সমস্যা? সমস্যা আপনি বাসায় আসেন না কেন, মাহফিল যাইতে পারবেন না। মানে অযৌক্তিক এরকম বউ দাবি করতো। আমি গাড়ি ঘুরে আসতে আসতে সন্ধ্যা, আমি ছিলাম ঢাকার বাইরে চিটাঙ্গের ওদিকে, সকালে এই কথা বলছে। আমি পাশের বাসার যে আমার বন্ধু আছে তাকে বললাম ভাই ভাবি কি একটু খবর নেন তো বাসায় কোনো ঝামেলা করতেছে কিনা। এরা বাসা ধাক্কাইতেছে, খুলতেছে না, কলিং বেল দিতেছে, গেট খুলতেছে না, কথাও বলতেছে না, এবং মোবাইলও বন্ধ। আমি আসতে আসতে রাত 8টা বাজে, আইসা দরজায় ধাক্কাই, দরজা খুলে না, কথাও নাই, ফোন বন্ধ। পরে কদমতলী থানায় গেলাম, তৎকালীন ওসি ছিল জামাল ভাই, এখন ঢাকায় কোন থানায় যেন আছে, এবং কদমতলীর তৎকালীন ওসি অপারেশন ছিল জাকির ভাই, এখন সম্ভবত উনি যাত্রাবাড়িতে আছেন। জাকির ভাই সহ 10-12 জন পুলিশ পাঠাইলেন ওসি সাহেব, তারাও দরজার চেষ্টা করলেন, কোনো সাড়া না পাইয়া আমরা একটা চিন্তায়, আমি তো শেষ, একেবারে শেষ, কোনো অঘটন ঘটাইলে তো সব দায় আমার উপরে পড়বে, কেউ কিছু মানতেও চাইবে না। তার মাও জানে, ভাইরাও জানে এর ব্যবহার এরকম, তারাও অতিষ্ঠ, কিন্তু এরকম দুর্ঘটনা ঘটাইলে তারাও তখন বলবে যে আমি খারাপ। তা আমার সব শেষ হয়ে যাবে। এই অবস্থার মধ্যে ওখানে দাঁড়ানো, বাড়িওয়ালা, আমার ওই বন্ধু এবং আমরা সবাই পুলিশ মিলে দরজাটা ভাঙ্গা হইলো। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি সে বসে বসে হাসতেছে আমাদেরকে দেখা। এই কয়েকদিন পরে আমার কাছে তারপর চলে গেছে, এবং আমার মেয়েদেরকে নিয়ে মানে অশ্লীল অশ্লীল কথা বলতো। এরপরে মার্কাজু তাকওয়া চলে গেছে, গিয়া ইফতার ছাত্র সহ সবাইকে গালাগালি করলো, হুজুরদেরকে গালাগালি করলো। আমার ওই বিনিয়োগকারীদের টাকা ছিল কোম্পানির অফিসে, ওখানে তখন তো মার্কাজের বিল্ডিং এ আমার কোম্পানির অফিস ছিল, 2.5 লাখ টাকা ছিল, সেটা নিয়ে গেল। এরপরে ল্যাপটপ ভাঙলো, সিসি ক্যামেরার মনিটর ভাঙলো, এরপরে আমার কিতাবের সেলফের গ্লাসটা সব ভাঙিয়ে তছনছ করে ওখান থেকে চলে গেল। পরে আমি যাত্রাবাড়ি থানা গিয়ে আরেকটা জিডি করলাম। এই জিডির খবর তার কাছে গেছে, সে তার ভাই এই তুহিনের মামা শ্বশুর ঢাকায় এসবির সদস্য, গোয়েন্দা পুলিশের। উনি আমারে ফোন দিয়ে সন্ত্রাসী স্টাইলে খুব ভয় দেখাইলো এবং থ্রেট দিল। আমি এসবির প্রধানের কাছে গিয়ে নালিশ জানাইলাম, ওনাকে বদলি করে দিছে। বদলি করছে, এখন উনি ফোন দিছে যাত্রাবাড়ি থানায়। তো যাত্রাবাড়ি থেকে আমাকে বললেন যে এরকম ফোন দিছে, আপনারা সুরাহা করেন। ঠিক আছে, আসতে বলেন তাদেরকে। এর আগে আমি একদিন কয়েকজন আলেম নিয়েও বাসায় গেছিলাম, তাকে বুঝেছি। সে আলেমদের সামনে সে চেহারা খোলা অবস্থায় চলে গেছে, সব আলেমকে সে অপমান করছে। এরপর আমি দাঁত কামড়াইয়া থাকছি, জিব্বা কামড়াইয়া থাকছি, কারণ হলো ইজ্জত, আমার ইজ্জত, ছেলেটা আছে, যা দুনিয়ার কষ্ট মেনে নেবো, সমস্যা নেই। এরপরে তারা এলেন, এর মাঝে একবার যাত্রাবাড়ি থানায় সে চলে গেছিল,
আমাকে তখন ওসি ছিলেন মাজার ভাই, আমাকে বললেন ওকে একটা বাজে ভাষায় গালি দিয়ে বলছেন, মানে বিরক্ত হইয়া, যে এরকম একটা মেয়েকে আপনি বিবাহ করছেন কিভাবে, এই অবস্থা। যাই হোক, এরপরে বাসায় বসলাম, সেই তার ভাইয়ের মামা শ্বশুর, ওর নাম মোখলেসুর রহমান, গোয়েন্দা পুলিশ, এবং যাত্রাবাড়ি থানার এসআই ওসমান ভাই। ওসমান ভাই এখনো যাত্রাবাড়িতে আছে, এবং ওই মুখলেসের সাথে আর একজন মাস্তান আসছিল জগলু নাম। এরা বসে একটা স্টাম্পে লিখিত হলো, ওই স্টাম্পের লিখিত এটা নোটারিও করা হয়েছে। তিনটা স্টাম্পে লেখা হয়েছে, সেখানে অনেকগুলো শর্ত তাদের নিজেদের হাতে লেখছে। শর্তের মধ্যে আছে আমার অনুমতি ছাড়া বাইরে নামা যাবে না, তার মানে সে আমার অনুমতি ছাড়া কিন্তু বাইরে নামতো। এরপরে ফেসবুক, ইমো এগুলো চালানো যাবে না, অর্থাৎ এগুলো সে চালাইতো, আমার নিষেধের পরে চালাইতো, তো এই শর্ত দিয়ে চালানো যাবে না। এরপর আমার বন্ধু বান্ধব কাউকে মেসেজ করা যাবে না, তার মানে এটা সে করতো, এই জন্য এই শর্ত তারা দিছে। আমার মা বোন ভাই, বাবা মা ভাই বোন এদের কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না, এই শর্ত আছে। এটাও সে করতো দেখেই তো শর্ত দিছে। এরকম অনেকগুলো শর্ত দিয়ে 1 মাস টাইম দিল, এবং মাসে তাকে আমি 15,000 টাকা দেবো, আর বাসা ভাড়া আলাদা দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, বাসা ভাড়ার বাইরে 15,000 টাকা দেবো। এই আর ছেলে যদি অসুস্থ হয় বা কিছু হয়, এটার খরচ আমি আলাদা দেবো। 1 মাস সময় দিলে 1 মাসের মধ্যে যদি সে এই আমলটা করতে পারে তাহলে আমার সাথে সংসার করতে পারবে, যদি আমলটা করতে না পারে তাহলে আমার সাথে সে সংসার করতে পারবে না। এই সিদ্ধান্ত হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। এখানে এই মুখলেস, জগলু এদের মোবাইল নাম্বার, স্বাক্ষর সব আছে, এই স্টাম্প আমার কাছে আছে। 1 সপ্তাহের মধ্যে সেটা পাল্টাই। পরে মুখলেসের ফোন দিলাম, সে বলে আমি এর দায়িত্ব নিতে পারবো না, এই মেয়ে খারাপ, আমি যা বুঝছিলাম সেটা না, আমাকে আপনি মাফ করে দিন। এরপরে আমি এর মাঝে প্রায় 4-5টা জিডি তার নামে আমি করছি থানায়। কি করার, আমার তো বাঁচতে হবে। শেষ পর্যন্ত সে আমার নামে, শত্রুদের খেলার পুতুল ছিল সে, সোজা আমার শত্রু যে কেউ তাকে ব্যবহার করতে পারতো। শত্রু পাইলে সে খুশি হইতো, আমার শত্রুর কারো নাম্বার পাইলে সে খুশি হয়ে যেত, তাদের সাথে কথা বলতো, আমার ব্যাপারে কিভাবে আমাকে ছোট করা যায় এটা সে পরামর্শ করতো। সে গিয়ে আমার নামে একটা নারী শিশু মামলা দিল। নারী শিশু মামলায় জামিন পাওয়া মুশকিল, পাওয়া যায় না। তা অভিযোগ দিছে কোন সালের ফেব্রুয়ারি 15 তারিখ দিন, আমার সালটা মনে নেই, ফেব্রুয়ারি 15 তারিখ আনুমানিক সন্ধ্যা 6টায় বাসায় গিয়ে তাকে মারধর করে 5 লাখ টাকা যৌতুক চাইছি। তা আল্লাহর কি রহমত, আমি 13, 14, 15, 16, 17 এই কয়টা তারিখ ছিলাম আপনাদের সিলেটের মাহফিলে। প্রতিদিন 3টা করে মাহফিল ছিল। আমি কোর্টে এই 3 দিনের প্রতিদিনের 3টা মাহফিলের 3টা লিফলেট সংগ্রহ করছি, কমিটির নাম্বার এবং কোন হোটেলে ছিলাম এগুলোর কাস্টমার কপি কোর্টে সাবমিট করার পর ম্যাজিস্ট্রেট বলছে কোনো কারণে এই বিবাদীকে বা আসামিকে কাস্টডি দেওয়ার কোনো সুযোগ নেই, মামলার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। তো এই জুলুমটা আমি কিভাবে করি, আমাকে জামিন দিয়ে দিছে। এখন মামলা ডিসকাস হয়ে গেছে। মামলা যখন আমাকে দিছেই, আমি জামিন নিছি, আমাকে কিছু অফিসার এবং বন্ধু বান্ধব পরামর্শ দিলেন, আপনি যেহেতু কাবিন আছে আপনি কোর্টের মাধ্যমে তালাক দিয়ে দেন। মামলা যেহেতু দিয়েই ফেলাইছে, এখন তো সমস্যা নেই, এখন তালাক দিলে এখন সে আর দ্বিতীয় মামলা দিতে পারবে না। আমি কাজী অফিসের মাধ্যমে এবং কোর্টের মাধ্যমে 2টা তালাকনামা তাকে দিলাম, এবং তাকে মৌখিকভাবে জানাইলাম, মেসেজও জানাইলাম। আর যখন আমাকে সে মামলা দিছে, ওই সময় তো আমাকে জামিন নেওয়ার আগে থানা পুলিশ ধরবে, স্বাভাবিক, থানার মামলা। তো আমি তখন ঢাকার বাইরে ছিলাম, এই সুযোগে আমার বাসায় 20 লাখ টাকা ছিল, মাহফিল থেকে বিভিন্ন খরচাদি যা দিত মানুষ ওখানেই রাখতাম, চাবি আমার কাছে থাকতো। 20 লাখ টাকা, এরপরে ঘরের মালামাল সহ পুলিশ পাহারায়। মানে তার ভাই ছিল একজন, এই যে মিন্নি ঘটনা, বরগুনার মিন্নি, ওই সময় যে এসপি ছিল মারুফ, ওর ভাইকে, ওনার সহযোগিতায় ও অনেক চেষ্টা করছে আমাকে হ্যারাসমেন্ট করার। ওনার মাধ্যমেই যাতে আমার লোকজন ফিরাইতে না পারে, পুলিশ প্রোটোকল দিয়ে আমার বাসার থেকে ওর ভাই আরো সব মালামাল নিয়ে চুরি করে চলে গেল। আমি এটার নামে একটা মামলা করছিলাম কোর্টে, সেই মামলাটা মানে জিডি করছিলাম, জিডি কোর্টে গেছে, কোর্ট থেকে তদন্ত দিয়েছে, তদন্তে সঠিক পাইয়া তার নামে ওয়ারেন্টও নামাইছে। আমি আইওকে বলছি তাকে ধরার দরকার নেই, যেহেতু আমার ছেলেটা তার কাছে আছে। আমি ছেলের জন্য স্যাক্রিফাইস করলাম, সে ছেলেকে সামনে আনে এটাকে ব্যবহার করতেছে। রাত 12টা 1টায় আমার ছেলেকে ঘুম থেকে জাগাইয়া এরপরে সে ভিডিও কইরা ছেলের লাইফটা শেষ করে দিতেছে, ভবিষ্যৎটা নষ্ট করে দিতেছে। তো যাই হোক, এগুলো নিয়ে চলে গেল, আমি তাকে ধরাইলাম না। এখন তার দাবি সে আমার বউ আছে, কিভাবে থাকে, বউই যদি থাকে আমার এখান থেকে গিয়ে সে কেন কোনোদিন যোগাযোগ করে নাই বা আমার বাড়িতে আসে নাই, সে ছেলে নিয়ে চলে আসতো। যদি এত সাহস থাকতো, তার যদি এত লিগেসি থাকতো, তাহলে সে চলে আসতে পারতো। মূলত সেও জানে, সব জানে, আমাকে একটা হ্যারাসমেন্ট করার জন্য, এবং বলে খরচ দিই না। আমি ছেলেকে যখন দিই, আসাদের জন্য যা কিনি, আহমদের জন্য তাই কিনি, যখন কিনি তখনই। বিদেশ গেলেও আসাদের জন্য যা কিনি, আহমদের জন্য তা কিনি, বরং 1-2 স্যুট বেশি কিনি। যখন টাকা দিই 20,000 টাকার নিচে দিই না। আমার ছেলের কয় টাকা লাগে বলেন, একটু ছেলে, 20,000 টাকার নিচে দিই না। মূলত তার যখন টাকা দরকার হয় সে কার কাছে যাবে, কারণ এইবার ঈদে যে মালামাল পাঠাইছি কুরিয়ারে পাঠাইনি, আমার এক ওই এলাকার পরিচিত লোক দিয়ে পাঠাইছি। উনি গিয়ে খবর পাইছে এ বাড়িতে নাই, কেন, এর ভাই মা একে তাড়াইয়া দিছে, অতিষ্ঠ হয়ে গেছে তার ব্যবহারে, এখন তারা শান্তিতে আছে, স্বস্তিতে আছে, বাড়ি নাই। তো যাই হোক, এবার দিছি 5,000 টাকা, সব মালামাল দিছি, এছাড়া সবসময় 20,000 টাকা করে দিছি। মানে আমার ছেলের টাকাটা সে ভোগ করে ওখানে বসে।
এবং ফেসবুকে নিয়মিত সে নাকি যখন আমি কাপড় চোপড় দিই সে ফেসবুকে লেখে, আমি শুনছি, আমি জানি না। তাহলে আমি সবই তো দিচ্ছি ছেলের। তার এক চাকরির মাধ্যমে এগুলো দেখছি, এগুলো দেখছি আপনাদের। তার চাচি ছিল ভদ্র মহিলা, তাকে দিয়ে প্রস্তাব দেওয়া হইলাম ছেলেটাকে আমার এখানে কিছুদিন রাখতে বলেন, ওর ওখানেও থাকুক, ছেলেটা মা বাপ দুইজনকেই চিনুক, এবং ও তো আমার কাছেই আসতে হবে ছেলের, যদি এখন আসা যাওয়া না থাকে পরে কষ্ট বেশি পাবে, আর ওর ওখানে থাকলে মানসিক অসুস্থ হয়ে যাবে, কারণ ও টর্চার করে ছেলেকে, মানসিক শারীরিক টর্চার করে। এরা আমার ওর এলাকার লোকজনই আমাকে বলছে, তা আমার কাছে দেওয়ার ব্যবস্থা করেন। ওই চাচি ওকে প্রস্তাব দেওয়া, সেই চাচিকে নিয়ে উল্টাপাল্টা সে ফেসবুকে লিখছে। একদিকে অভিযোগ দেয় আমার ছেলেকে আনি না, খরচ দিই না, আর একদিকে সে ছেলেকে দিচ্ছেও না। মানে তার ভাইকে দিয়া সে বহু চেষ্টা করছে, যখন দেখছে কিচ্ছু পারে না, এখন চিন্তা করছে যে ফেসবুকে একটা ওপেন প্ল্যাটফর্ম আছে, এখানে দিলে আমারও কিছু বিরোধী মানুষ আছে, সমালোচক আছে, এরা হামলে পড়বে, এরা যাচাই বাছাই করবে না, শুনলেই আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, এই এখানে দিছে। তো এতে তো আমার আল্লাহর রহমত কিছু আসে যায় না। আমার এই সব বিষয়গুলো আমার বন্ধু বান্ধব সবাই জানে যে তার মেজাজ আর বদমেজাজের কি অবস্থা। এখন সে সীমা ছাড়াইছে, এখন আমি তার এই লাইভ, তার পোস্ট, এগুলো সবকিছু রেখে দিছি আইডি সহ। অলরেডি আমি আইনি ব্যবস্থা নিয়ে নিচ্ছি। আর যারা আমার বিরুদ্ধে বলতেছে, লিখতেছে, আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারা যেন আমার মুখোমুখি, আল্লাহর সামনে তারা যেন আমার মুখোমুখি হয় ইনশাআল্লাহ। আমি সলিড আছি, আমি বিয়ে করছি শরীয়ত সম্মত ভাবে, সাধারণতম কোনো গুনাহ নাই, অনুত্তম কাজ নেই। আমি হক আদায় করছি যথাযথভাবে, বরং তার গালি থেকে বাঁচার জন্য, তার গালি থেকে বাঁচার জন্য আমি, সে যা চাইতো তার থেকে বেশি দিতাম। এখন আমাকে নিয়ে সে কথা বলবে কোন অধিকারে, কেন বলতেছে, কোন অধিকারে কথা বলতেছে, জি কি কারণে, কি কি অর্থে আমাকে নিয়ে কথা বলা? কথা না। জি জি জি। এরপর সেই তালাকনামা কাজী অফিস থেকে তার ঠিকানায় গেছে, সে রাখে নাই। পোস্টমাস্টার বলছে তার কাছে গেছে, সে স্বাক্ষর দেয় নাই। মানে চিঠিটা রিসিভ করার যে স্বাক্ষরটা, স্বাক্ষর দেয় না, চিঠিটা রিসিভও করে। জি জি। তালাকের ব্যাপার সাথে জানেই, ভালো করেই জানে। সে নিজে ফেসবুকে লেখছে, এগুলো আছে তার আইডির শেষ দিকে গেলেই পাওয়া যাবে, শুরুর দিকে গেলে। এখন হলো কারো প্ররোচনায়, উস্কানিতে এইটা করছে, আমার ছেলের লাইফটাও শেষ করতেছে আমার একটা বদনাম করার জন্য, এই আর কি। এতে কিছু আসে যায় না ইনশাল্লাহ, আমি এটা নিয়ে পরোয়া করি না। যারা এটাকে নিয়ে খুব মজা করে আমার বিরুদ্ধে লিখতেছে, তাদেরকে অবশ্যই কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে।